এত দামি কেক এর আগে আমি কখনোই করিনি। এটা আমার করা ১ম এত দামি একটা কেক হবে। এইটা ছিল একটা গিফট আর একজন ভাইয়া অর্ডার করেছিলেন এই কেকটি আর এই চেইনটা গিফট করেছিলেন তার মিসেসকে। তো সারপ্রাইজড গিফট ছিল অ্যানিভার্সারি উপলক্ষে। এরকম গিফট পেলে সবারই মন ভালো হয়ে যাওয়ার কথা, তাই না? আর আমার তো এই কেকের অর্ডারটা পেয়েই মনটা ভালো হয়ে গেছে। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা আমি র‍্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি এই কেকটাকে কাট করে নিব এই বক্সের মাপে। কেকটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম, না হলে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এবং এই বক্সের মাপে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়ে আপনি যদি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে কাট করেন তাহলে অনেকটা সুবিধা হয়। কেকটা রেডি করার সাথে সাথে কেক কাটতে গেলে কিন্তু আপনি এত সুন্দরভাবে কাটতেও পারবেন না, লেয়ারগুলো তুলতেও পারবেন না। তো বক্সের মাপে আমি কেকটাকে তুলে নিলাম। কেকটাকে তুলে নিয়ে আমি সেই মাঝখানে আমি এই বক্সটা দিয়ে উপরে কেক দিয়ে আমি ঢেকে দিব। তো কেকটা আমার মনে হচ্ছিল একটু বড় হয়ে গেছে, এর সাথে সমান হচ্ছে না, তাই উপরের একটু অংশ আমি কেটে সরিয়ে রাখি। এই টাইপের কেকগুলো করার দুইটা সুবিধা, এই যে বাড়তি অংশটা নিজেরা খেয়ে ফেলা যায় কাস্টমারের কেক, আর হচ্ছে এই টাইপের কেকগুলো করতে যেয়ে সত্যিই কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে উপরের অংশটা কিন্তু আমি খেয়ে ফেলেছি আর অনেক টেস্ট হয়েছে, একটা টেস্ট করার সুযোগও পেয়ে গেলাম। সাইডে যে আমি ক্রিমটা দিয়ে কেক কোট করে দিচ্ছি বা ডেকোরেশন করে দিচ্ছি, ফিনিশিং করব, এই ক্রিমটার কালার আমি এনেছি রেড এবং ব্ল্যাক কালার দিয়ে। তো রেড এবং ব্ল্যাক কালার দিয়েই কিন্তু এই সুন্দর কালারটা পেয়ে যাবেন। আসলে আমি কালার না ইদানিং মনে রাখতে পারি না বা কালারের নামও আমি সঠিক বলতে পারি না, যেটা সত্যি কথা। তবে কাস্টমাররা যে ডিজাইনটা দেন আমি একটা কালারের সাথে আরেকটা কালার মিশিয়ে আর কি কালারটা আনতে পারি, কিন্তু কালারের নাম আসলে আমি জানি না। তো এখন আমার মনে হয় আসলে এই কাজ করতে যেয়ে যে কালার সম্পর্কে আসলে একটু ভালো ধারণা থাকা উচিত, যেমনটা কাজ করতে যেয়ে অনেক সমস্যায় পড়তে হয়। উপরে প্যালেট নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিলাম আর নিচে স্ক্র্যাপার দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনগুলো আসলে অনেকেই পছন্দ করেন। এই ডিজাইনগুলো করা খুবই সহজ আর স্মুথ ফিনিশিংয়ের জন্য কেকের মধ্যে যে একটা প্যারা থাকে সেই প্যারাটা নাই। আর এই কেকটা সত্যিই অনেক সিম্পল ছিল আর অনেক দেখতেও আকর্ষণীয় ছিল। দেখে মনেই হবে না যে এই কেকটার মধ্যে এত মূল্যবান একটা জিনিস আছে। আর মূল্যবান বলতে হচ্ছে ভাইয়া যেটাই গিফট করেন না কেন, এখানে ভালোবাসাটাই হচ্ছে মেইন। অনেকেই হয়তোবা অনেক কথা বলতে পারেন, কিন্তু দেখেন কয়জনকে গিফট করে বা গিফট করার অ্যাবিলিটি থাকুক আর না থাকুক, ভালোবাসাটাই হচ্ছে মেইন। তো এই যে কেকের সাথে মিল করে এখানে আমি অ্যানিভার্সারি টপারটা অ্যাড করে দিলাম। এই হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন। কে বলবে বলেন তো যে 50,000 টাকার দামের স্বর্ণের চেইন আছে এই কেকের ভেতরে? দেখে কি বোঝার উপায় আছে? একদমই না। যাই হোক, এইটাই ছিল কিন্তু আমার করা সব থেকে বেশি দামের কেক। এই কেকটার মূল্য এখন কত বলেন তো? 250,000-এরও উপরে সব মিলিয়ে। এই কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা কেক। তো 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়ে আমি 3টা লেয়ারে কাট করে নিচ্ছি। কেকের লেয়ারের মধ্যে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। এটা আসলে কেন হয়? কেকের ব্যাটারটা যখন আপনি কেক মোল্ডে দিবেন তখন উপর থেকে ঢেলে নিবেন এবং কাঠি দিয়ে একটু নেড়ে দিবেন। তো এই কেকটা যখন আমি বেক করতে দেই তো কাঠি দিয়ে আমার নেড়ে দেওয়ার কথা মনে ছিল না, যার কারণে কেকের ভেতরে যে ব্যাটারের ভেতরে যে বাবলসগুলো ছিল সেগুলোই পরে ছিদ্র ছিদ্র হয়েছে। এই জন্যই আর কি আমরা কেক ব্যাটারটা মোল্ডে সবসময় উপর থেকে ঢেলে দেওয়ার কথা বলি এবং কেকের মোল্ডটার ভেতরে কাঠি দিয়ে নেড়ে দিতে বলি, তাহলে যে বাবলসগুলো থাকে এগুলো ভেঙে যায় এবং কেকের লেয়ারগুলো দেখতে অনেক সুন্দর হয়। তো কথা বলতে বলতে কেকটাকে আমি ক্রাম কোট করে নিয়েছি এবং ক্রাম কোট করার পর ফ্রিজে রেখে সেট করে তার উপরে আমি ক্রিম দিয়ে ফাইনাল ফ্রস্টিং করে নিব। তো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে এখানে নজেল নিয়েছি, বাস্কেট নজেল। নজেলের সাহায্যে আমি কেকের চতুর্দিকে সমানভাবে ক্রিমটা প্রথমে দিয়ে দিয়েছি। তারপর স্ক্র্যাপারের সাহায্যে সাইডটাকে সমান করে নিয়ে উপরে এবার প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। মোটামুটি ফিনিশিং হয়ে গেলে সাইডে আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে রোজ নজেলের সাহায্যে চিকন করে দিয়ে একবার দিয়ে তারপরে টান দিয়ে আমি সমান করে দিলাম। আপনারা যখন শেড কালার করবেন তখন এই টেকনিকটাও কিন্তু ফলো করতে পারেন। এভাবেও সুন্দর মতো শেড কালার করা যায়। স্ক্র্যাপার দিয়ে আমি নিচে বোর্ডটাকে ক্লিন করে নিলাম।
উপরে প্যালেট নাইফ দিয়ে জাস্ট ঘুরিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিলাম। এখানে 6B নজেল দিয়ে ডিজাইন করে নিচ্ছি এবং মাঝখানে 1M নজেল দিয়ে আমি ডিজাইন করে দিব। ডিজাইনটা যে দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আমি করার সময় ভাবছিলাম যে কেমন হলো। আসলে আমি যেটা করতে চেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে না, আসলে এরকম হয় নাই। তো যার কারণে আর কি আমি পুরাই তুলে ফেলি এবং তুলে ফেলে আবার নতুন করে ডিজাইন করি। জানি না আমার মতো কে কে কেকের উপর এরকম অত্যাচার করেন, তবে আমার যতক্ষণ পর্যন্ত নিজের কাছে কোনো কেক ভালো না লাগে ততক্ষণ অবধি আমি কাস্টমারের কাছে পৌঁছাই না। প্রথমত আমার কাছেই ভালো লাগতে হবে, তারপরে আমি সেই কেক কাস্টমারকে দিই। কারণ আমার কাছে মনে হয় যে সে টাকা দিয়ে একটা কেক নেবে, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। দেখতেই যদি ভালো না হয়, প্রথমেও কিন্তু ভালো হয়েছিল মানে, তো আমার কাছে মনে হয়েছিল যে না, আর একটু মনে হয় সময় দেওয়া দরকার। তো যাই হোক, পরে আবার কেকটাকে আমি আগের মতো আবার ফিনিশিং দিয়ে এখানে 1M নজেল দিয়ে আমি 4টা রোজ করে দিচ্ছি। প্রথমে ছিল 3টা, বড় লাগছিল এই জন্য আর কি, পরে আমি 4টা করে দিই। এই ডিজাইনটা কিন্তু আমি অনেকবার করেছি। এটা সম্ভবত 6 নাম্বার কেক ছিল এই সেম ডিজাইনটা, শুধু এখানে কালার চেঞ্জ হয়েছিল। এতদিন যা করেছি সেটা ছিল হচ্ছে হোয়াইট এবং পার্পেল, তো এখানে হচ্ছে পিঙ্ক এবং হচ্ছে হোয়াইট। তো এই কেকটা এই যে বাকি ডেকোরেশনটা করার সময় আমি সব সময় কেকটাকে ফ্রিজে সেট করে ডেলিভারির আগ মুহূর্তে দেখা যায় সুগার বল এবং ফন্ডেন্ট বা বাদ বাকি যেগুলো থাকে সেগুলো বসাই। দেখা যায় তাছাড়া বেশিক্ষণ কেকটা ফ্রিজে থাকলে সুগার বলগুলো গুলে যেতে পারে। তো আমি যখন এই ফাইনাল ডেকোরেশনটা করছিলাম সেই মুহূর্তে কারেন্ট ছিল না, তো তাই এভাবেই আমি ডেকোরেশন করলাম। আর গানাশটা একটু জমে গিয়েছিল, তো ওইভাবেই গানাশ দেওয়ার কারণে গানাশ ড্রিপিংটা ততটা সুন্দর হয় নাই। স্পাইডারম্যান থিম কেক ডেকোরেশনের জন্য এখানে আমি নিয়েছি চকলেট গানাশ। এই চকলেট গানাশটাকে আমি চকলেট দিয়ে বানিয়েছি, সাদা চকলেট। যতটুকু সাদা চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন হুইপড ক্রিম। ডাবল বয়লারে মেল্ট করে নিলেই দেখবেন সুন্দর পারফেক্ট চকলেট গানাশ তৈরি হবে। এই চকলেট গানাশটাকে কালার করার জন্য আমি সামান্য পরিমাণ দিয়েছি রেড কালার। যে কোনো রেড কালার দিলেই হবে, কারণ গানাশের মধ্যে অল্প পরিমাণ কালার দিলেই সুন্দর কালার চলে আসে, যেটা হুইপড ক্রিমে আপনি কখনোই আনতে পারবেন না। পাইপিং ব্যাগের মাথাটা সামান্য পরিমাণ কাট করে নিয়ে আমি কেকের উপরে গানাশটা ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। ভালো মতো ছড়িয়ে দেওয়া হলে প্যালেট নাইফ দিয়ে একবার দুইবার টান দিলেই দেখবেন সুন্দর ফিনিশিংটা চলে আসবে। পারফেক্টভাবে যদি আপনি গানাশটা না বানাতে পারেন তাহলে কেক কিন্তু সুন্দর ফিনিশিংটা আপনি দিতে পারবেন না। সাদা চকলেট যেহেতু কালো চকলেটের তুলনায় একটু পাতলা হয়ে থাকে, তাই মেজারমেন্ট অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ যতটুকু আপনি চকলেট নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন হুইপড ক্রিম। গানাশটা দেওয়ার পরে আমি কেকটা ফ্রিজে রেখেছিলাম 20 মিনিটের জন্য। গানাশটা যখন একটু শক্ত হয়ে এসেছে উপরে, তখন আমি ব্রেড নাইফ দিয়ে মার্ক করে নিচ্ছিলাম। এটা যেহেতু স্পাইডার থিম কেক হবে, উপরে আঁকাআঁকির কাজ ছিল। আমি যেহেতু আঁকাআঁকি করতে পারি না, আঁকাআঁকি করতে গেলেই আমার হাত কাঁপে, তাই আমি উপরে ব্রেড নাইফ দিয়ে মার্ক করে নিচ্ছিলাম। এরপর মার্ক করা জায়গাগুলো আমি চকলেট গানাশ দিয়ে, কালো চকলেট গানাশ দিয়ে আমি দাগ টেনে নিয়েছি এবং সাইডে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনগুলো আমি আস্তে আস্তেই করে নিচ্ছিলাম। আমি প্রথমেই বলেছি যে আমি আঁকাআঁকি একদমই পারি না, তবে আমি চেষ্টা করছি। আর এইটা আমি একদমই যেভাবে আমি করেছি সেভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা অনেক ভালো পারেন তারা তো জানেন, কিন্তু আমার মতো যারা পারেন না তাদের একটু হলেও এই ভিডিওগুলো দেখে একটু হলেও উপকারে আসবে। তো আমার আঁকাআঁকি করা হয়ে গেলে আমি এখানে ফন্ডেন্ট দিয়ে টপার বানিয়ে, অর্থাৎ এই স্পাইডারম্যানের যে চোখ হবে সেটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিব। এখানে আপনারা ক্রিম দিয়েও বানাতে পারবেন, কিন্তু ক্রিম দিয়ে বানালে দেখা যায় যে ফিনিশিং দিতে বা করতে একটু সমস্যা হয়। আর উপরে যেহেতু চকলেট গানাশ, তাই একবার যদি ভুলভাল কিছু হয়ে যায় দেখা যাবে যে তুলতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আর কি আমি কোনো রকমের কোনো রিস্ক না নিয়ে এখানে ফন্ডেন্ট দিয়ে সুন্দর মতো খুবই সহজে আর দেখতেও যেন সুন্দর হয় সেই দিকটা খেয়াল রেখে ফন্ডেন্ট দিয়েই আমি চোখগুলো বানিয়ে নিলাম। এগুলো আমি একটা বোর্ডের উপর তুলে নিলাম। এখানে আমি টাইলসের উপর কাজ করে নিয়েছি, দেখতে পেয়েছেন। আমার কাছে যেহেতু সিলিকন ম্যাট ছিল না, এখানে আমি ফন্ডেন্টের এই টপারগুলো আমি কেকের উপরে ভালো মতো বসিয়ে দিলাম এবং সাইডের অংশটা আমি সেই আগে থেকে করা কালো চকলেটের গানাশটা দিয়ে আমি দাগ করে দিব, যেন চোখটা ভালো মতো বোঝা যায়। তো আমি খুবই সহজ বাংলা ভাষায় আমি যা যা করেছি তাই বোঝানোর চেষ্টা করেছি। অনেকেই বুঝতে পারেন না, তো যারা বুঝতে পারবেন না একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, আমি আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাদা চকলেট বলতে আপনি যে কোনো হোয়াইট চকলেট সেই সাদা চকলেট, আর যে কালো চকলেট সেই ডার্ক চকলেট, যে কোনো ব্র্যান্ডেরটাই আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এই কেকটা যার জন্য আমি রেডি করেছিলাম তারা ছিলেন রিপিট কাস্টমার, এবং যার জন্য রেডি করেছিলাম সে ভীষণ পছন্দ করেছে।
অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে একটি কেক বানানোর পর যখন কাস্টমারের পছন্দ হয় না, তখন সত্যিই অনেকটা কষ্ট লাগে। তো এই কেকটা আমি যার জন্য রেডি করেছিলাম, সে আসলেই নাকি পছন্দ করে নাই। তবে যিনি অর্ডার করেছিলেন, তিনি ভীষণ পছন্দ করেছিলেন। আর যিনি অর্ডারটা করেছিলেন, আমি জানতামও না যে আসলেই তিনি অন্য কারোর জন্য অর্ডারটা করেছেন। আমি আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে বা এর আগেও আমি বলি বা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে চাই যে যার অর্ডার তিনিই অর্ডার করবেন। বা আপনি যদি অন্য কারোর হয়েও অর্ডারটা করেন, তো অর্ডার করার সময়ই জানিয়ে দিবেন যে আমি অন্য কারোর হয়ে আসলে অর্ডার করতেছি। তো এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি হচ্ছে আমার রিপিট কাস্টমার আপু। তো আপু বলেছিলেন আপুর জন্যই কেকটা। পরে আর কি আমি ডেলিভারি করার পর জানতে পেরেছিলাম যে এই কেকটা আসলে আপু না, আপুর বান্ধবীর জন্য অর্ডার করেছিলেন। কারণ আপু যেভাবে আমাকে বলেছিলেন তো সেভাবেই আমি কাজ করেছিলাম। এখানে বিষয়টা হয়েছিল কালারটা আর একটু হচ্ছে হালকা হতো, মানে বাটার ক্রিমের মতো। তো কালারটা একটু বেশি গাঢ় হয়ে যায়, ইয়েলোর মতো হয়ে গেছে। তো কেকটা কমপ্লিট করার পরই আমি সাথে, সাথে আপুকে ছবি পাঠিয়েছিলাম এবং বলেছিলাম যে, "আপু কালারটা তো একটু, এটা আমি চেঞ্জ করব কিনা বা কি করা যায়?" তো আসলে আমি পাঠানোর পরই আমি এইজন্যই পাঠিয়েছিলাম যে যদি উনি বলেন যে, "না আপু এই কালার আমি নিব না" বা চেঞ্জ করে দিতে বললে আমি যেন চেঞ্জ করে দিতে পারি। কিন্তু আপু তখন জানান যে, "না ঠিক আছে, সমস্যা নাই, সুন্দর হইছে।" বলার পরেও আমি যখন কেকটা ডেলিভারি করি, ডেলিভারি করার ১ ঘন্টা পর আমি জানতে পারি যে আপু বলেছেন যে যার জন্য উনি কেকটা নিয়েছেন তিনি একদমই পছন্দ করেন নাই। রেফারেন্স পিক যেটা দিয়েছেন মানে কালার একদমই মেলে নাই। তো সাথে, সাথে আমি ওনাকে নক করি যে, "এইজন্যই তো আমি হচ্ছে আপনাকে ছবিটা আগেই পাঠিয়েছিলাম। আপনি তো তখন কিছু বললেন না। বললে হয়তোবা আমি ঠিক করে দিতে পারতাম।" কিন্তু তারপরে সে আর কোনো রিপ্লাই করে নাই। তো সত্যিই অনেক খারাপ লাগে যখন আপনি আ অনেক কষ্ট করে অনেকটা এফোর্ট দিয়ে একটা কেক বানাবেন, সেই কেকটা যদি আপনার কাস্টমার পছন্দ না করে, তখন সত্যিই খুব খারাপ লাগে। তো এই ছবিটা পোস্ট করার পর অনেকেই বলেছিলেন যে, "না, কেকটা তো অনেক সুন্দর হয়েছে।" তো হ্যাঁ, আসলে আমার কাছেও সুন্দরই লাগছে এবং যিনি অর্ডার করেছিলেন তিনিও কেকের ছবিটা দেখে ১ম এ বলেছিলেন যে, "অনেক সুন্দর হয়েছে।" তবে কেন জানি না যিনি না যা আপুর মাধ্যমে অর্ডার করেছিলেন তিনি নাকি পছন্দ করেন নাই। প্রথমত কালার মেলে নাই, তারপরে ডিজাইনও ওনার কাছে ভালো লাগে নাই। যদিও ডিজাইন সেমই ছিল, শুধু কালার একটু চেঞ্জ হয়েছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে চাই, যার কেকটা সেই অর্ডার করবেন। অন্য কারোর মাধ্যমে অর্ডার করবেন না। অন্য কারোর মাধ্যমে অর্ডার করলেই দেখা যায় এই প্রবলেমগুলো হয়ে যায়। দেখা যাবে যে আপনারও পছন্দ হয় না এবং একটা কেক কষ্ট করে বানানোর পর এরকম রিভিউ পেলে আমারও খারাপ লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যার অর্ডার নিজ দায়িত্বে অর্ডারগুলো করে দিবেন। আর যদিও অন্য কারোর হয়ে অর্ডার করেন তাহলে সেটাও ১ম এই আমাদেরকে জানিয়ে দিবেন। ভাবা যায় কাস্টমার আপু এবং ভাইয়ারা আমার উপর যে পরিমাণ বিশ্বাস রাখেন, আমি আমার উপরে নিজের উপরেও এতটা বিশ্বাস রাখতে পারি না। বিশ্বাস করেন এই কেকটা অর্ডার দেওয়ার সময় যে আপু অর্ডার করেছিলেন, আপু ছবি পাঠানোর সাথে, সাথে আমি বলেছিলাম যে এই কেক আমার দ্বারা সম্ভব না, আমি করতে পারবো না। কারণ এই কেকটা হচ্ছে আমার বসের কেক, হ্যাঁ? উনার কেকটা শুধু করার স্বপ্নই। উনার কাজ মানে সেম তো দূরের কথা, মানে উনার কাজটা করার জন্যও আমাদের অনেক সাহস লাগে। তো আপুকে আমি ১ম এই না করে দেই যে, "এই কাজটা আমি করতে পারব না।" কিন্তু আপু বলেন যে, "না, আপনি পারবেন। যেমনই হোক আপনি করে দেন। সমস্যা নাই।" ডিজাইন নিয়ে ওনার কোনো প্যারা নাই। শুধু কেকের মাঝখানে যে লেখাগুলো থাকবে, সেই লেখাগুলো যেন ঠিকঠাক থাকে। তো কি আর করার? তো আপু যখন সাহস করে বলেছিলেন যে, "আপনার কোনো টেনশন নাই। আপনার যেমন হবে করেন আর আপনি পারবেন, এই বিশ্বাস আছে।" আপু যেহেতু আমার রিপিট কাস্টমার, বেশ কয়েকবার আমার কাছ থেকে কেক নিয়েছে। তো ত এইজন্য আরকি আপুকে না করতে পারি না। আর সবচাইতে বড় কথা, নতুন, নতুন কাজ পেলে আমারও কিন্তু করতে ইচ্ছা করে। কিন্তু কিছু, কিছু কাজ থাকে না যেগুলো হচ্ছে যে মনে হয় যে আমি ভালো ফিনিশিং আনতে পারব না। কেকটার হচ্ছে যে মানে আত্মার মাগফিরাত করে দিব আমি। তো সেই কেকটা আসলে নিতে ইচ্ছা করে না, হ্যাঁ? যে এত সুন্দর একটা কেক আমি করার পর এটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপুর সাহসেই হচ্ছে যে এই কেকটা হচ্ছে অর্ডার নেওয়া। ডিজাইনটা কি সেটা হচ্ছে একটু পরেই হচ্ছে দেখতে পারবেন। ওই কেকটার জন্য আরকি এটা ১ পাউন্ডের মধ্যেই কেক ছিল। তবে আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম যেন হচ্ছে একটু বড় হয়। যেহেতু মাঝখানে অনেক লেখা থাকবে আর আমার লেখাও তো একদমই ভালো না। তবে আমি চেষ্টা করছি আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরণায়। আ অনেকেই আছেন কিন্তু আমার পেজে, আমি জানি যে আমার ভুলগুলো ধরার জন্য বসে থাকেন। এমনিতে আপনারা কমেন্টস করেন না। কিন্তু আমার একটু ভুল যদি পান তাহলে
বলে সাথে, সাথে আপনারা হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু আমি জানি এই ১০০ জনের মধ্যে ২ জন এরকম থাকলেও ৯৮ জনই আমাকে অনেক ভালোবাসেন, অনেক সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া তো এগোনো একদমই সম্ভব না। তো এই যে কথা বলতে, বলতে আমি কেকটা ফিনিশিং দিয়ে নিচে কিন্তু একদম ছোট সাইজের স্টার নজেল, এটার নাম্বার ছিল মেবি ১৫। এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই নজেল দিয়ে আমি নিচেও বর্ডার ডিজাইন করে নিলাম, উপরেও ডিজাইন করে নিলাম। এই কেকটা কার জানেন? এই কেকটা নিতু আপুর একটা কেকের ডিজাইন দেখে করা। তো দেখেন ওনার কাজ আসলে আমার দ্বারা সম্ভব না। আর আমি ওনার মতো করতেও পারি নাই। তবে ওনার লেখাগুলো আমি কপি করেছি। এইটা কথা যে ওনার লেখাটা আমি কপি করেছি। দেখে, দেখে আমি পুরা সেম লিখেছি। তবে আমার লেখা যেরকম আমি সেরকমই লিখেছি। ওনার লেখা এত সুন্দর আর কাজ এত সুন্দর, সবাই সেটা আমরা জানি। ওনার কাজের কি কথা আর কি বলবো। আমারটাই আমি বলি, আমার কাজ যদিও তার মতো কিছুই হয় নাই, তবে আমি সাহস করে আর কি করতে পেরেছি। আর যার জন্য করেছি সে ভীষণ পছন্দ করেছে। এই কেক করতে যে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। খুব একটা বেশি সময় লেগেছে, আবার লাগেওনি এরকম। যতটা আমি আশা করেছিলাম তার চেয়ে কম সময়ের মধ্যেই করতে পেরেছিলাম। তো আপু যেহেতু বলেছিলেন ডিজাইন নিয়ে কোনো সমস্যা নাই, শুধু মাঝখানে লেখাগুলো যেন আমি লিখে দেই। তাই আর কি লেখাগুলো আমি লিখে দেওয়ার পর সাইডে যেহেতু অনেক জায়গা ছিল, তাই আমি নিজের মতো করে কিছু ফ্লাওয়ার আর্ট করে দিলাম। আসলে ফ্লাওয়ার আর্ট করে দেওয়ার পরে সাইডেও যেহেতু একটু ফাঁকা লাগছিল, তো সাইডেও আমি কিছু ফ্লাওয়ার আর্ট করে দেই। তো এইরকম আসলে দেখতে বেশি ভালো লাগছিল। পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে এবং যার জন্য আমি রেডি করেছিলাম আপুও অনেক বেশি পছন্দ করেছেন। তো এরকম নতুন, নতুন কাজ পেলে কিন্তু করতে ভালোই লাগে। আর কাস্টমার আপু ভাইয়ারা যদি একটু আন্তরিক হয়, আমাদেরকে সহযোগিতা করে, তাহলে তাদের কাজগুলো করা আমাদের জন্য যতটা সহজ হয়ে যায়। আর আমরা সবটা কেকেই আমরা আমাদের একদম 100% দিয়েই ডিজাইনটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তারপরেও তো এগুলো আর্ট, তাই না? একেকজনের হাতের কাজ একেক রকম। এটা তো আপনাকে মানতেই হবে। আর আপনি কখনোই কোনো কাজই 100% সেম পাবেন না। নিজের হাতের কাজও তো 100% সেম হয় না। সবসময়ই আপনি যে ডিজাইনটা পাঠাবেন 85% আপনি আশা রাখতে পারেন। এত সুন্দর একটা কেক দিয়ে নতুন বছর শুরু করলাম। এই কেকটা করতে যেয়ে আমার অনেক অভিজ্ঞতাও হয়েছে। আর এই কেকটা ডেকোরেশন করার পর অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কাস্টমার আপু তো অনেক পছন্দ করেছেন। আর আপু সবসময়ই নতুন, নতুন ডিজাইন আমাকে করতে দেন। আপু সবসময়ই এত সুন্দর, সুন্দর ডিজাইন আমাকে করতে দেন যে আমার নিজের অনেক সুন্দর ডিজাইন করা হয়। এইজন্য আপুকে অনেক, অনেক থ্যাংকস। নতুন বছরে আপুর জন্য এই কেকটা আমি রেডি করলাম। আর এই কেকটা এত সুন্দর লাগছিল সত্যি। আর আমি কাঁচা ফুল দিয়ে কিন্তু এখন পর্যন্ত মনে হয় ওভাবে কেক আমি রেডি করি নাই। একটা অনেক আগে করেছিলাম। তো এইটা কাঁচা ফুল দিয়ে উপরে ডেকোরেশন হবে। আসলে যে ফুল দিয়ে ডেকোরেশন করার কথা ছিল জিপসি ফুল, তো ওটা আর কি আমার কাছে ছিল না, আর্টিফিশিয়ালটা। পরে আর কি কাঁচা ফুল দিয়ে পরে আর কি আমার লোকেশনে যে কাঁচা ফুলটা পেয়েছিলাম সেটা দিয়ে আর কি ডেকোরেশন করে দিয়েছি। তো উপরে আমি এটা 6B নজেল না, কিন্তু 6Bর মতোই অনেকটা দেখতে। তো সেই নজেল দিয়ে যে আমি ডিজাইন করে দিচ্ছিলাম। এই নজেলটা দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায়। আর নিচে পাতার মতো ডিজাইন করে দিব। আসলে এই ডিজাইনটা অনেক বেশি যে সুন্দর। তবে আমি যেহেতু কেকটা আকারে ছোট ছিল, তাই ডিজাইনটা অত ভালোভাবে আর কি যতটা পেরেছি ফুটিয়ে তুলেছি। অত খুব একটা ভালো ফোটাতে পারিনি। মানে ডিজাইন করতে যেয়ে স্পেস কম হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা 1 পাউন্ড কেক, রেড ভেলভেট কেক যেহেতু অতটা স্পঞ্জি হয় না। যদি এটা ভ্যানিলা কেক হতো তাহলে আকারে কিন্তু 1 পাউন্ডেও অনেক বড় হয়ে যেত, ডিজাইনটা করা যেত। তো এখানে আমি যে ডিজাইন করার জন্য নিচে যে করে দিলাম ছোট, ছোট ফুল, এটা ছিল 16 নাম্বার নজেল। যেকোনো দোকানে যেয়ে আপনারা 16 নাম্বার নজেল বললেই কিন্তু পেয়ে যাবে। তো এই সেম নজেলটা দিয়েই এখানে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই কাজটা করা একটু ধৈর্যের ব্যাপার। মানে সবগুলো কাজই না একটু ধৈর্য নিয়ে করতে হয়। কেক বেস থেকে রেডি করে ডেকোরেশন সম্পূর্ণ, যেহেতু রেড ভেলভেট বেস ছিল। আর এখানে আমি ডেকোরেশন করে নেওয়ার পরে উপরে আবার যে এই যে আর পাতা নজেলের কাজটা আমি পাইপিং ব্যাগ দিয়ে করে দিচ্ছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে পাতা নজেলের কাজটা আমি পাইপিং ব্যাগ দিয়ে করতেই আমার অনেক বেশি পছন্দ করি। তো পাইপিং ব্যাগ দিয়েই আমি এখানে করে দিচ্ছি। আর আপুকে অনেক, অনেক থ্যাংকস যে আপু সবসময় আমাকে নতুন, নতুন ডিজাইন করতে দেয়। সবাই কিন্তু নতুন, নতুন কাজ করতে চায়। আসলে একই কাজ বারবার করতে ভালো লাগে না। আর এখানে যে গোল্ডেন সুগার বল খুব সুন্দর করে বসানো ছিল। আপু যে রেফারেন্স পিক দিয়েছিলেন, তো আমি চেষ্টা করেছিলাম
অতটা সুন্দর যদিও হয় নাই, তবে যতটা পেরেছি করেছি। আসলে এই গোল্ড সুগার বলগুলো বসানো মানে এতটা সময় লেগেছিল বলার মতো না, অনেক বেশি সময় লেগেছিল। আর এগুলো আসলে ধৈর্য নিয়েই করার মতো একটা কাজ। আপনারা এই ভিডিও স্ক্রিনে খেয়াল করলেই দেখতে পারবেন যে প্রত্যেকটা সুগার বল একটু লাইন করে একসাথে বসাতে যেয়ে একটু সময় বেশি লাগার কথা। আর এখানে আমি হচ্ছে কাঁচা ফুল যেটা বলেছিলাম সেটাই বসিয়ে দিচ্ছি। আর কাঁচা ফুল আপনারা কেকের মধ্যে কখনোই সরাসরি বসাবেন না। একটু সময় লাগলেও অবশ্যই আপনারা হচ্ছে র‍্যাপিং পেপার দিয়ে ফুলটাকে মুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কেকের মধ্যে বসিয়ে দিবেন।